হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। আমি তোমাদের প্রথমেই বলে রাখি, দ্য সায়েন্স টু ইউটিউব চ্যানেলে গণিত বিজ্ঞান বইয়ের প্রতিটি অধ্যায়ের ভিডিও ফ্রিতে দেওয়া হবে শুধুমাত্র তোমাদের জন্য। আমরা গত ক্লাসে প্যাটার্ন কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে এবং প্যাটার্নের উপর কয়েকটা উদাহরণ করছি। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আছে শিক্ষার্থী বন্ধুরা। সেই সূত্রটাকে কিভাবে প্রতিপাদন করা যায় সেটা আমরা প্রথমেই দেখব। মনে করো এখানে ১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যা দেওয়া আছে। তো এই স্বাভাবিক ক্রমিক সংখ্যাকে আমরা ক ধরে নিছি। কি ধরে নিলাম? ক। তারপর আমরা লিখলাম ১ থেকে ১০ পর্যন্ত, হ্যাঁ? স্বাভাবিক ক্রমিক সংখ্যা ১০ টা লিখলাম। তো এখানে লক্ষ্য করো, আমরা যদি ১ আর ১০ যোগ করি তাহলে যোগফল কত হয় শিক্ষার্থী বন্ধুরা? ১১। তারপর আমরা যদি ২ আর ৯ যোগ করি তাহলে যোগফল কত হয় শিক্ষার্থী বন্ধুরা? তাও ১১। আবার যদি আমরা ৩ আর ৮ যোগ করি তাও যোগফল ১১ হয়। তো এখানে মোট কয়টা সংখ্যা আছে? ১০ টা। তার মানে কয় জোড়া সংখ্যা? ৫ জোড়া সংখ্যা। তো আমরা যদি ৫ জোড়া সংখ্যার সাথে ১১ গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়ায় ৫৫। তো এই ৫৫ ই হচ্ছে ১০ টা ক্রমিক সংখ্যার যোগফলের সমান। তো এইটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রতিপাদন করব। কিভাবে? তো আমরা একটা কৌশল অবলম্বন করব। সেই কৌশলটা তোমাদের বইয়েই দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। আমি শুধু তোমাদেরকে বুঝাই দিব। তো কৌশলটা হলো, আমরা যে ১০ টা সংখ্যা নিয়েছিলাম ক, এই ১০ টা সংখ্যাকে আমরা ১ম এ সাজিয়ে লিখলাম ১ থেকে ১০ পর্যন্ত। আবার ওই ১০ টা সংখ্যাকেই আমরা উল্টো করে সাজিয়ে লিখলাম। ঠিক আছে? লেখার পরে আমরা যোগ করব। কিভাবে যোগ করব? ক আর ক যোগ করলে কত হয়? 2ক। ১ আর ১০ যোগ করলে হয় ১ প্লাস ১০, ২ আর ৯ যোগ করলে হয় ২ প্লাস ১০, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে যোগফলগুলো দেখাইছি ডট চিহ্ন দ্বারা। আবার এই শেষ থেকে চিন্তা করো, ১০ আর ১ যোগ করলে হয়, এই যে ১০ আর ১, ৯ আর ২ যোগ করছি। ঠিক আছে? তারপর আমরা কি করব? এই যে ১ প্লাস ১০ যোগ করার পর এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? ১০ টা সংখ্যা। তারপর আমরা ১০ দ্বারা গুণ করে দিলে আমরা টোটাল সংখ্যার যোগফল পাবো এইদিকে। ঠিক আছে? আবার এখানে ক আর ক যোগ করলে তো 2ক হয়। এখন আমাদের এই 2 টাকে কি উঠাইতে হবে? কারণ আমাদের ক এর মান বাইর করতে হবে। ক এর মানেই তো হচ্ছে টোটাল সংখ্যার যোগফল, তাই না? কারণ ক সমানে তো আমরা এটা ধরে নিছি। তো 2 টাকে উঠার জন্য উভয় পাশে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 2 উঠে যায়। আর ২ দ্বারা ভাগ করলে এখানে ২ চলে আসে। তারপরে এখানে লক্ষ্য করো যে ১ যোগ ১০ গুণন ১০ ভাগ ২। ১ আর ১০ যোগ করলে হয় ১১। এর সাথে ১০ গুণ করে ২ দ্বারা ভাগ করলে ভাগ আ ফলাফল আসে ৫৫। ঠিক আছে? তো আমরা ১ম এও কিন্তু ফলাফল ৫৫ ই পাইছি শিক্ষার্থী বন্ধুরা। এই যে এখানে লক্ষ্য করো, ফলাফল কিন্তু আমরা ৫৫ ই পাইছি। তো এটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম। কিভাবে? লক্ষ্য করো, এখানে ১ টা কি? প্রথম সংখ্যা। এই যে এটা ১ হচ্ছে প্রথম সংখ্যা। ঠিক আছে? সেজন্য আমরা লিখে রাখছি ১ হচ্ছে প্রথম সংখ্যা। ১০ টা কি? ১০ টা হচ্ছে, এই যে ১০ টা হচ্ছে শেষ সংখ্যা। যোগ ১০ আছে না? সেইজন্য এখানে যোগ দিয়ে ১০ লিখলাম। অর্থাৎ শেষ সংখ্যা হচ্ছে ১০। তাহলে আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন, এখানে ১০ কি? টোটাল কয়টা সংখ্যা আছে? ১০ টা সংখ্যা। সেজন্য আমরা ১০ দ্বারা গুণ করছি। এটা হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা মিনিংস এটা হচ্ছে কয়টা সংখ্যা আছে? ১০ টা সংখ্যা। তারপরে এটাকে ২ দ্বারা যদি ভাগ করি তাহলে মোট যোগফল বের হয়ে যায়। এটাই হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এটা খাতায় নোট করে রাখো শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে একটা কাজ দিছে। কাজটা কি? যে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো এটাকে আমরা ঠিক কিভাবে করব? ঠিক সেম ভাবে। একটু বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১ম এ ক সমান ধরে নিব ১ থেকে ১৫ টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। ঠিক আছে? এখানে ১ থেকে ১ দিয়ে যোগ দিয়ে ২ লিখব। তারপর এখানে ১৫ পর্যন্ত লিখব। আবার ঠিক ক দিয়েই এই ১ থেকে ১৫ টাকে উল্টো করে লিখব। করার পরে এই ক যোগ ক, ২ ক হয়। তারপরে এখানে ১৫ আর ১ যোগ করলে ১৬ হয়। এইভাবে ১৫ ১ যোগ করলে কত হয়? ১৬ হয়। এইভাবে লিখে ঠিক সেম পদ্ধতিতে, একদম হুবহু এই পদ্ধতিতে তোমরা এই কাজটা সমাধান করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তারপর লক্ষ্য করো, আমরা এবার পরেরটা করব। প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। আমরা প্রথম ১০ টি বিজোড় সংখ্যার কিভাবে যোগফল নির্ণয় করতে পারি? তো এখানে লক্ষ্য করো, প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে সহজে যোগফল পাই ১০০। তো আমরা প্রথম ১০ টি যদি বিজোড় সংখ্যা সাজাই, এখানে লক্ষ্য করো, এখানে ১ থেকে ১৯ পর্যন্ত প্রথম ১০ টি বিজোড় সংখ্যা। এই যোগফল হচ্ছে ১০০। এটাকে কিভাবে করছে? দেখো এভাবে প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। কিভাবে? ১ থেকে ১৯ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় ১ আর ১৯ যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? ২০। এই যে ১ আর ১৯ যোগ করলে যোগফল কত হয়? ২০। আবার ৩ আর ১৭ যোগ করলেও হয় ২০। আবার ৫ আর ১৫ যোগ করলেও হয় ২০। তো ইত্যাদি। এরকম ৫ জোড়া
সংখ্যা পাওয়া যায় তাদের প্রত্যেকের জোড়ার যোগফল কত? ২০। সুতরাং সংখ্যাগুলোর যোগফল ৫ গুণন ২০ সমান কত? ১০০। এভাবে আমরা ১০০ টা অর্থাৎ এই ১০ টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি ১০০। ঠিক আছে? তো এটাকে একটা সূত্রে প্রতিপাদন করতে গেলে আমাদের একটা লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য? দেখো এখানে ১ আর ৩ যোগ করলে কত হয়? ৪। ৪ একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার ১, ৩, ৫ ১ম বিজোড় সংখ্যাগুলো যোগ করলে কত হয়? ৯। ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার ১, ৩, ৫, ৭ যোগ করলে কত হয়? ১৬। এই ১৬ একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের এই টোটাল সংখ্যা কয়টা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? টোটাল সংখ্যা ১০ টা। যদি আমরা এই ১০ টা স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যাকে ১০ দ্বারা গুণ করি, এই যে ১০ টাকে ১০ দ্বারা গুণ করি, তাও কিন্তু গুণফল ১০০ দাঁড়ায়। তাহলে আমরা এই ১০ টা ক্রমিক সংখ্যার যোগফলকে আমরা কি ধরে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? ক ধরে নিছি। তাহলে এই ক এর উপর ক গুণন ক, ক গুণন ক। তাহলে যদি আমরা ক গুণন ক করি তাহলে এটা কি দাঁড়ায়? ক স্কয়ার। ক স্কয়ার দাঁড়ায় না? ক স্কয়ার দাঁড়াইলো। তাহলে এই ক স্কয়ার হচ্ছে ১ম ১০ টি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফলের সমান। ঠিক আছে? তার মানে যদি ১ম ২০ টি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করে তাহলে ২০ এর উপর কি হবে শিক্ষার্থী বন্ধুরা? ২০ এর উপর স্কয়ার হবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তো আমরা একটু কাজটা লক্ষ্য করি। তো ৫ পৃষ্ঠার কাজটা লক্ষ্য করো ১ যে এখানে ১ থেকে ৩১ পর্যন্ত অর্থাৎ টোটাল ১১ টা সংখ্যা দেওয়া আছে আমাদের যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এখানে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র ফেলি তাহলে কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে জোড় সংখ্যাও আছে যেমন ৪ জোড় সংখ্যা, ১০ জোড় সংখ্যা, ২৮ জোড় সংখ্যা, ২২ এখানে জোড় সংখ্যা আছে। সেজন্য এখানে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র দিয়ে হবে না। চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে ১ম সংখ্যা কোনটা? ১। তো আমরা যে ১ম এ লিখতে পারি যে হ্যাঁ, ১ম সংখ্যা। ১ম সংখ্যা কত? ১ম সংখ্যা হচ্ছে ১। ঠিক আছে? লিখলাম। এখানে শেষ সংখ্যা কত? এই যে শেষ সংখ্যা ৩১। ঠিক আছে? শেষ সংখ্যা। শেষ সংখ্যা কত লিখলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা? ৩১। ঠিক আছে? ৩১। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? ১১ টা সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা। ঠিক আছে? আমরা কি লিখব? পদ সংখ্যা। হ্যাঁ? পদ সংখ্যা কয়টা? ১১ টা। ঠিক আছে? তো আমরা যদি যোগফল নির্ণয়ের সূত্র ফেলি। যোগফল নির্ণয়ের সূত্র কি? যে যোগফল, হ্যাঁ? এই যে যোগফল সমান ১ম সংখ্যা। এখানে আমরা শর্ট করে লিখি ১ম সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তারপর যোগ শেষ সংখ্যা। ঠিক আছে? শেষ সংখ্যা। হ্যাঁ? তারপর আমরা কি করতে পারি? এটাকে ব্র্যাকেটে দিয়ে গুণ দিব পদ সংখ্যা দ্বারা। পদ সংখ্যা। ঠিক আছে? পদ সংখ্যা। তারপর এটাকে ভাগ করব কত দ্বারা? ২ দ্বারা। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ১ম সংখ্যা কত? ১। হ্যাঁ? আর শেষ সংখ্যা কত শিক্ষার্থী বন্ধুরা? ৩১। ঠিক আছে? ৩১। এখানে এটাকে ব্র্যাকেটে দিয়ে গুণ করব পদ সংখ্যা। পদ সংখ্যা কিন্তু ১১ টা। ঠিক আছে? এখানে ১ লিখে রাখছি। এটা হবে ১১। তারপর এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? ২ দ্বারা। তো ৩১ আর ১ যোগ করলে হয় ৩২। ৩২ এর সঙ্গে যোগ করব আমরা ১১, তারপর ভাগ করব ২ দ্বারা। তো আমরা যদি ৩২ কে ১১ দ্বারা গুণ করে ২ দ্বারা ভাগ করি, তাহলে ফলাফল দাঁড়ায় ১৭৬। ঠিক আছে? এই ১৭৬ হচ্ছে এই ১১ টা ক্রমিক সংখ্যার যোগফলের সমান। তো এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব সংখ্যাকে ২ টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো একটা সংখ্যাকে কিভাবে আমরা ২ টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এটাই দেখব। তো লক্ষ্য করো আমরা যদি ২ কে ২ টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি ১ এর উপর স্কয়ার যোগ ১ এর উপর স্কয়ার। কারণ আমরা যদি ১ এর উপরে স্কয়ার করি তাহলে ফলাফল একই হয়। ঠিক ৫ কে যদি আমরা ২ টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তো আমরা লিখতে পারি ১ এর উপর স্কয়ার যোগ ২ এর উপর স্কয়ার। কারণ ২ এর উপর স্কয়ার করলে হয় ৪ আর ১ এর উপর স্কয়ার করলে ১। তো ৪ আর ১ এ ৫ শিক্ষার্থী বন্ধুরা। এভাবে আমরা করতে পারি। ১৩ কে লক্ষ্য করো। তো আমরা ১৩ কে যদি ২ টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি কিভাবে করতে পারি? ২ এর উপর স্কয়ার। ২ এর উপর স্কয়ার মানে কত? ৪ শিক্ষার্থী বন্ধুরা। তারপর যোগ করব, তাই না? ২ এর উপর স্কয়ার করলে ৪ আর ৩ এর উপর স্কয়ার করলে ৯, তাই না? তো ৪ আর ৯ যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? ১৩ হয়। ঠিক আছে না? আমরা জানি যে ৪ আর ৯ যোগ করলে হয় ১৩। তো ১৩ কে আমরা ২ টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এভাবেই এই অঙ্কগুলো করতে হয় শিক্ষার্থী বন্ধুরা। এভাবে ১ থেকে ১০০ এর মধ্যে ৩৪ টি সংখ্যাকে ২ টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়।
তো এটা তোমরা এমসিকিউ হিসেবে নোট করে রাখো। ১ থেকে ১০০ পর্যন্ত মোট কয়টা সংখ্যাকে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়? ৩৪ টি সংখ্যাকে। ঠিক ৫০ কে লক্ষ্য করো, ৬৫ কে লক্ষ্য করো। ৫০ মানে কি? হ্যাঁ, ১ এর উপর স্কোয়ার করলে কত হয়? একই হয়। আর ৭ এর উপর স্কোয়ার করলে ৪৯ হয়। ৪৯ আর ১ যোগ করলে কত হয়? ৫০ হয়। আবার ৫০ কে আরো ২ টা ভিন্ন উপায়েও ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। ৫ এর উপর স্কোয়ার করলে কত হয়? ২৫ হয়। আর ৫ এর উপর স্কোয়ার করলে ২৫ হয়। ২৫ আর ২৫ যোগ করলে ৫০ হয়। আবার ৩১ কে ২ টি ভিন্ন উপায়ে, ঠিক আছে? ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। কিভাবে? ১ এর উপর স্কোয়ার করলে কত? ১ হয়। আর ৮ এর উপর স্কোয়ার করলে কত হয়? ৬৪ হয়। ১ আর ৬৪ ৬৫ হয়। আবার ৪ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১৬ হয়। আর ৭ এর উপর স্কোয়ার করলে ৪৯ হয়। ১৬ আর ৪৯ যোগ করলে কত হয়? ৬৫ হয়। ঠিক আছে? ঠিক এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো কাজটা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে দেওয়া কাজটা লক্ষ্য করো। আমাদের ২ টা কাজ করতে বলছে। ১ নাম্বার আর ২ নাম্বার। ১ নাম্বার বলছে ১৩০, ১৭০, ১৮৫ কে ২ ভাবে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। কয়ভাবে করতে বলছে? ২ ভাবে। আর ২ নাম্বার কাজটা ৩২৫ কে ৩ টি ভিন্ন উপায়ে, কয়টি? ৩ টি ভিন্ন উপায়ে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। চলো আমরা এই কাজ ২ টা করে ফেলি। তো পৃষ্ঠা ৫ এর ২ টা কাজ ১ আর ২। প্রথমে আমরা করব ১ ১৩০ কে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। তো আমরা লিখতে পারি ১৩০, ঠিক আছে? ১৩০। তো ১৩০ কে আমরা কিভাবে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারি? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ৩ এর উপর স্কোয়ার করি কত হয়? ৯ হয়। ঠিক আছে? তো ৯, ৯ গেল। ১৩০ থেকে যদি ৯ যায় আর কত থাকে? ১২১। তো আমরা জানি কি? হ্যাঁ, ১১ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১১ এর উপর স্কোয়ার করলে হয় ১২১। তো ৯ ৩ এর উপর স্কোয়ার করলে আর ১১ এর উপর স্কোয়ার করলে কত? ১৩০ এর ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে যায়। এটাকে আরো আরেকটা উপায়ে করতে হবে। কিভাবে করা যায় শিক্ষার্থী বন্ধুরা? এটাকে আরো একভাবে করা যায়। যেমন আমরা যদি ৯ এর উপর স্কোয়ার করি কত হয়? ৯ এর উপর ৯ এর উপর স্কোয়ার করলে কত হয়? ৮১ আর ৭ এর উপর স্কোয়ার করলে কত হয়? ৭ এর উপর ৪৯। ৮১ আর ৪৯ যোগ করলেও কিন্তু ১৩০ হয়। তো আমরা ২ টি ভিন্ন উপায়ে করতে পারলাম। ঠিক আছে? আবার ১৭৭ কে করব এখন। ঠিক আছে? ১৭৭ কে এই যে ১৭৭ কে। আচ্ছা, ১৭৭ কিভাবে করা যায়? যদি আমরা ১ এর উপর স্কোয়ার করি, ১ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১ হয়। আর ১৩ এর উপর স্কোয়ার করি। ১৩ এর উপর স্কোয়ার করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? আ অ ১৩ এর উপর স্কোয়ার করলে হয় ১৬৯। তো ১ আর ১৬৯ যদি যোগ করি ১৭০ হয় না? হয়ে যায়। ঠিক আছে? এটাকে আরেকটা উপায়ে করতে হবে। কিভাবে করতে পারি আমরা? আ এটাকে এভাবে করা যায়, যদি আমরা ৭ এর উপর স্কোয়ার করলে কত হয়? ৪৯। তারপর আমরা যদি ১১ এর উপর স্কোয়ার করি ১২১ হয়। ৪৯ আর ১২১ যোগ করলে ১৭০ হয়। তো এটাকে আমরা ২ টি ভিন্ন উপায়ে করতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা। তারপর ৮৫, ১৮৫ কে করব। ঠিক আছে? ১৮৫, হ্যাঁ? ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করব। ২ টি ভিন্ন উপায়ে। কিভাবে আমরা করতে পারি? তো আমরা ১ম এ ৪ এর উপর স্কোয়ার যদি করি কত হয়? ১৬ হয়। ঠিক আছে? তারপর আমরা যদি ১৩ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১৩ এর উপর স্কোয়ার করি। ১৩ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১৬৯। তো ১৬ আর ১৬৯ যোগ করলে কত হয়? ১৮৫ হয়। ২ টি হয়ে গেল। তারপর আমরা এটাকে আরেকটা উপায়ে করতে পারি। আমরা যদি এটাকে ৮ এর উপর স্কোয়ার করি কত হয় শিক্ষার্থী বন্ধুরা? ৬৪। আর আমরা করতে পারি আরেকটা ১১ এর উপর স্কোয়ার। ঠিক আছে না? আর ১১ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১২১। তো ৬৪ আর ১২১ যদি আমরা যোগ করি তাহলে হয় ১৮৫। তারপর আমরা ২ নাম্বারটা লক্ষ্য করব। ৩২৫ কে ৩ টি ভিন্ন উপায়ে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। আমরা কাকে প্রকাশ করব? ৩২৫ কে। কয়টা উপায়ে? ৩ টি ভিন্ন উপায়ে। তো এটাকে আমরা এই পাশে রাখি। ঠিক আছে? ৩২৫, ঠিক আছে? ৩২৫ কে করব। ঠিক আছে? তো এটাকে আমরা ১ম এ সবুজ কালি দিয়ে করি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ১ এর উপর স্কোয়ার করি কত হয় জানো? ১ হয়। তারপর আর ৩২৫ মিলিতে কত লাগে? ৩২৪ লাগে। তোমরা কি জানো ১৮ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১৮ এর উপর ১৮ এর উপর স্কোয়ার করলে হয় ৩২৪। তো ১ এর উপর স্কোয়ার আর ১৮ এর উপর স্কোয়ার করলে ৩২৫ হয়ে গেল। একটা উপায় হলো। ঠিক আছে? আবার আমরা ৩২৫ কে আরেকটা উপায় করব। ৩২৫ কে আরেকটা উপায় করব। ঠিক আছে? তো এটাকে এবার নীল কালি দিয়ে লিখি। আচ্ছা, আমরা যদি ৬ এর উপরে স্কোয়ার করি কত হয় জানো? ৩৬, ঠিক আছে? তো ৩৬, ১২৫ থেকে ৩৬ বাদ দিলে কত থাকে আর? ২৮৯। তোমরা কি জানো যে ১৭ এর উপরে স্কোয়ার করলে কত হয়? ১৭, ১৭ এর উপর স্কোয়ার করলে হয় ২৮৯। তো ৬ এর উপর স্কোয়ার আর ১৭ এর উপর স্কোয়ার করলে ৩২৫ এ ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে যায়।
তারপর আমরা আবার ৩২৫ কে আরেকটা উপায় করব শিক্ষার্থী বন্ধুরা। ৩২৫ কে আরেকটা উপায় করব। এটাকে এবার কালো কালি দিয়ে লিখি, হ্যাঁ? তারপর আমরা ১০ এর উপর স্কোয়ার করলে কত হয়? ১০০ হয়। আগে থেকে জানো আর কত লাগে? ২২৫। তো তোমরা কি জানো না ১৫ এর উপর স্কোয়ার করলে কত হয়? ২২৫। তো ১০ এর উপর স্কোয়ার আর ১৫ এর উপর স্কোয়ার করলে ৩২৫ হয়ে যায়। তো আমরা এটাকে ৩ টি ভিন্ন উপায়ে এটাকে কি ৩ টি ভিন্ন উপায়ে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবং এটা থেকে অনেক উপকৃত হয়েছো। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন, নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।